প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন আলোচনার মূল টপিকস হচ্ছে কিভাবে দুইটা ওয়াটমিটার সার্কিটের মধ্যে সংযুক্ত করে সার্কিটের থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করা যায় এর সার্কিট চিত্র অঙ্কন করব। অর্থাৎ দুইটা ওয়াটমিটার ইউজ করব কিন্তু থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করব। তাহলে কিভাবে সেটা থ্রি ফেজ লাইনের সাথে দুইটা ওয়াটমিটার সংযোগ করতে হয় সেই সংযোগটা হচ্ছে আমরা দেখাবো। এটা হচ্ছে আমাদের মেইন টপিকস। তার আগে চলো আমরা একটু জেনে নিই যে মূলত কি কি পদ্ধতিতে থ্রি ফেজ সার্কিটের পাওয়ার পরিমাপ করা যায়। শিক্ষার্থীরা, আমরা জানি কোন একটা সার্কিটের দক্ষতা বের করতে হলে বা কোন একটা সার্কিটের লস জানতে হলে জাস্ট আমার কি করতে হবে, একটা সার্কিটের পাওয়ার কত বা মোট পাওয়ার কত বা মোট পাওয়ার লস কত সেগুলো বের করা খুব জরুরি। যার বিদায় আমরা একটা থ্রি ফেজ সার্কিটের পাওয়ার পরিমাপ করতে মূলত 5 ধরনের পদ্ধতি বা 5 ধরনের ওয়ে ইউজ করব। তাহলে কি কি 5 ধরনের পদ্ধতিতে আমরা থ্রি ফেজ সার্কিটে পাওয়ার পরিমাপ করব সেটা একটু লক্ষ্য করো। প্রথমে দেখো শিক্ষার্থীরা, আমি তিনটা এক ফেজ, আমি কি বলছি, 3 সিঙ্গেল ফেজ বা ওয়ান ফেজ ওয়াটমিটার ইউজ করব। কি ইউজ করছি এখানে দেখো, ওয়াটমিটার। যেহেতু ওয়াটমিটার শব্দটার মধ্যে কোনো ফাঁকা নেই, ওয়াটমিটার শব্দটা হচ্ছে একই শব্দ। তাহলে তিনটা সিঙ্গেল ফেজ ওয়াটমিটার আমি ব্যবহার করে আমি কিন্তু থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করতে পারি। তাহলে এইটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে, ব্যালেন্স এবং আনব্যালেন্স দুই ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে, ব্যালেন্স লোড এন্ড আনব্যালেন্স লোড। এই দুই ক্ষেত্রে মূলত আমরা এই যে তিনটা সিঙ্গেল ফেজ ওয়াটমিটার দ্বারা থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করতে পারি। শিক্ষার্থীরা, ব্যালেন্স লোড আনব্যালেন্স লোড বলতে কি বোঝাচ্ছে? ব্যালেন্স লোড হচ্ছে সেই ধরনের লোড যখন কোন একটা সার্কিটের প্রত্যেকটা ফেজের মধ্যে ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স বা কারেন্টের পরিমাণ সমান থাকবে, সেই ধরনের সার্কিটকে আমরা বলবো হচ্ছে কি ব্যালেন্স সার্কিট। আর আনব্যালেন্স সার্কিট মানে কি, প্রতিটা ফেজের মধ্যে কারেন্টের পরিমাণ বা ভোল্টেজের পরিমাণ বা এদের ইম্পিডেন্সের পরিমাণ কি থাকবে না, সমান থাকবে না। তাহলে তোমার ব্যালেন্স লোড এবং আনব্যালেন্স লোড দুই ক্ষেত্রেই কিন্তু তুমি এই পদ্ধতি ইউজ করতে পারো। অর্থাৎ তিনটা সিঙ্গেল ফেজ ওয়াটমিটার ব্যবহার করে থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করতে পারবে। এরপর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে দুইটা, তাহলে আমরা বলছি 2 সিঙ্গেল ফেজ ওয়াটমিটার ইউজ করব। এটা কখন, এইটা দুইটা যখন আমি বের করছি, এই দুইটা ওয়াটমিটার এইটাও কিন্তু তোমার ব্যালেন্স আনব্যালেন্স উভয় লোডের ক্ষেত্রে আমি কি করতে পারি, ব্যবহার করতে পারি। অর্থাৎ ব্যালেন্স লোডের থ্রি ফেজ পাওয়ার অথবা আনব্যালেন্স লোডের থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করতে পারি। এরপর দেখো আরেকটা পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে 1 3 ছিল 2 ছিল, এটা হচ্ছে কি 1 সিঙ্গেল ফেজ ওয়াটমিটার ব্যবহার করে আমরা থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করতে পারবো। মানে একটা সিঙ্গেল ফেজ ওয়াটমিটার ব্যবহার করে আমি থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করতে পারবো। আমরা পরবর্তী লেকচারে কিভাবে এটা একটা ওয়াটমিটার ব্যবহার করে থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করে বা দুইটা ওয়াটমিটার ব্যবহার করে কিভাবে থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করে সেগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা দেখব। ওকে, তাহলে আমি এখানে হচ্ছে 1 সিঙ্গেল ফেজ ওয়াটমিটার ব্যবহার করে আমি যখন কোন একটা সার্কিটের পাওয়ার নির্ণয় করব তখন একটা কথা মনে রাখবে, এটা শুধুমাত্র ব্যালেন্স সার্কিটের ক্ষেত্রে হবে। এটা কি হবে, শুধুমাত্র ব্যালেন্স সার্কিটের ক্ষেত্রে মূলত আমরা বের করতে পারবো। এই দুইটা ওয়াটমিটার দ্বারা আমি থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করতে পারবো, আবার ওয়ান সিঙ্গেল ফেজ একটা ওয়াটমিটার দ্বারা আমি থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করতে পারবো। আর একটা পদ্ধতি দেখো, সেটা হচ্ছে আমি এই সিঙ্গেল ফেজ না ব্যবহার করে আমি যে একটাই থ্রি ফেজ ব্যবহার করি, এটাও স্বাভাবিক হতেই পারে, তাই না? তাহলে আমি লিখতেছি দেখো 1 কি থ্রি ফেজ ওয়াটমিটার ব্যবহার করে। তার মানে একটা থ্রি ফেজ ওয়াটমিটার ব্যবহার করবো। এতক্ষণ কিন্তু আমরা সিঙ্গেল ফেজ ওয়াটমিটার ব্যবহার করেছিলাম, এখন আমি একটা ওয়াটমিটার ব্যবহার করবো, সেটা কত, থ্রি ফেজ। তাহলে এইটাও যদি আমরা কি করতে পারি, ব্যালেন্স লোডের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর একটা দেখো, আর 5 নাম্বার যে পদ্ধতিটা সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে এ মিটার, একটা হচ্ছে এ মিটার 2, তারপর আরেকটা হচ্ছে তোমার ভোল্ট মিটার।
এবং 3 নাম্বার আরেকটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর মিটার। পাওয়ার ফ্যাক্টর মিটার। তাহলে এই যে এ মিটার, ভোল্ট মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার, এই তিনটা আমি একত্রে ব্যবহার করেও কিন্তু আমি থ্রি ফেজ পাওয়ারের মানটা বের করতে পারবো। এক্ষেত্রে এইটা ব্যালেন্স প্লাস আনব্যালেন্স ব্যবহার করা হয়, ব্যালেন্স অথবা আনব্যালেন্স দুই ক্ষেত্রে কি করা যায়, এই পদ্ধতিটা ব্যবহার করা যায়। ওকে, তাহলে এই 5 পদ্ধতিতেই কিন্তু আমি থ্রি ফেজ সার্কিটের পাওয়ার নির্ণয় করতে পারবো। এখন শিক্ষার্থীরা আমাদের মূল যে টপিক সেখানে চলে আসছি। আমরা এখানে দেখব কিভাবে দুইটা সিঙ্গেল ফেজ ওয়াটমিটার একত্রে যুক্ত হয়ে আবার কি কাজটা করতে পারে, থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করতে পারে। সেই অংশটা কিন্তু এখন আমি দেখবো। এখানে একটু লক্ষ্য করো, তাহলে এইটুকু আমি এখন মুছে দিচ্ছি। শিক্ষার্থীরা আমরা জানি থ্রি ফেজ যে সংযোগ সেটা দুই ধরনের হয়। কি কি পদ্ধতি? একটা হচ্ছে স্টার সংযোগ, অন্যটা হচ্ছে ডেল্টা সংযোগ। তাহলে আমরা দুইটা পদ্ধতি দেখব কিভাবে স্টার সংযোগে দুইটা ওয়াটমিটার থ্রি ফেজ পাওয়ার প্রয়োগ করে এবং কিভাবে ডেল্টা সংযোগে দুইটা ওয়াটমিটার ব্যবহার করে থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা প্রথমেই দেখব দুইটা ওয়াটমিটার পদ্ধতি ব্যবহার করে একটা ডেল্টা সংযুক্ত থ্রি ফেজ সার্কিটের পাওয়ার কিভাবে পরিমাপ করে তারই সার্কিট ডায়াগ্রাম। এই একটা ফেজ, এই একটা ফেজ, এই একটা ফেজ, এই থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করব দুইটা ওয়াটমিটার ব্যবহার করে, তাই না? আচ্ছা একটু লক্ষ্য করো, আমি ধরলাম এটা হচ্ছে আমার 1 নাম্বার ফেজ আর এটা হচ্ছে আমার 2 নাম্বার ফেজ এবং এটা হচ্ছে 3 নাম্বার ফেজ। ওকে, 1 নাম্বার ফেজ দেখো কারেন্টটা কিন্তু সবসময় মনে রাখবে কারেন্টটা ভিতরের দিকে প্রবেশ করতেছে, সবগুলো কারেন্ট কি করবে, ভিতরের দিকে প্রবেশ করবে। তাহলে এখান থেকে যে কারেন্টটা এদিকে প্রবেশ করতেছে একটু লক্ষ্য করো, এখান থেকে তো এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, তাহলে কারেন্ট কিভাবে প্রবেশ করবে আমি একটু দেখাই। কারেন্টের ডিরেকশনটা কোন দিকে লক্ষ্য করেছো? কারেন্টের ডিরেকশনটা কোন দিকে? এই দিকে। আবার এখানে দেখো কারেন্টের ডিরেকশন, এটা কারেন্টের ডিরেকশন হচ্ছে এই দিকে। আমি কারেন্টের ডিরেকশন দিয়ে দিলাম, একটু লক্ষ্য করো। এখন কি হবে ঘটনাটা, কারেন্ট কি পাবো না পাবো সেটা একটু পরে দেখছি। আমি ধরলাম এইটার যে ভোল্টেজ, এইটার ভোল্ট এখানে যেহেতু 2 নাম্বারটা সংযোগ, তাহলে এইটার যে ভোল্টেজ থাকবে, ভোল্টেজ ড্রপ হবে, তার নাম হচ্ছে V2। আর এটা যেহেতু 1 নাম্বার আছে, এদিক দিয়ে আসার পরে এইটার যে ভোল্টেজ তারটার নাম হচ্ছে V1। এখন এইটার ভোল্টেজটা কত হবে? যেহেতু 1 আর 2 দিয়ে ফেলছি, তাহলে নির্দ্বিধায় এটা কি হবে? V3। তাহলে তিনটা ভোল্টেজ কিন্তু অলরেডি আমি এখানে লিখে ফেলছি, অর্থাৎ তিনটা কয়েলের যে ভোল্টেজ সেই ভোল্টেজ আমি লিখে ফেলছি এবং কারেন্টের ডিরেকশন গুলো আমরা অলরেডি দিয়ে দিছি, তাই না? আচ্ছা শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। এখানে যখন V থাকবে তাহলে এখানে যে কারেন্ট প্রবাহিত হবে এই দিক দিয়ে তার নাম বলবো আমি I1। আবার এই দিক দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে, মানে এই কয়েলের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে, কোন দিক প্রবাহিত হচ্ছে আমি কিন্তু এখনো বলি নাই, বা জাস্ট আমি বললাম যে এই কারেন্টের মধ্যে, এই কয়েলের মধ্যে যে কারেন্ট থাকবে বা প্রবাহিত হবে তার নাম হচ্ছে I2। আর এটা যেহেতু V3 তাই এখানে যে কারেন্টটা থাকবে তার নাম কি? I3। ওকে, এখন শিক্ষার্থী লক্ষ্য করো তো, এইটা কি 1 নাম্বার টার্মিনাল বা 1 নাম্বার ফেজ, এই ফেজ দিয়ে এদিকে কারেন্ট আসার পরে সে কিন্তু দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে। দেখো এইটুকু পর্যন্ত কারেন্ট আসার পরে সে এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ চলে গেছে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এই দিক থেকে যে কারেন্টটা এদিকে যাচ্ছে, মানে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা আর কিচ্ছু না, সেটা হচ্ছে বিভক্ত হয়ে গেছে দুইটা অংশে। তাহলে এটা বলবো হচ্ছে I1 - I3। কেন I1? আমি যেই ফেজের ক্ষেত্রে চিন্তা করছি সেই ফেজকে কিন্তু আমি আগে প্রাধান্য দিব। আমি 1 নাম্বার ফেজ নিয়ে কল্পনা করতেছি বা 1 নাম্বার ফেজ নিয়ে কাজ করছি, তাই আমার কারেন্টের মানটা কি লিখলাম? কারেন্টের মান লিখলাম হচ্ছে I1 - I3। অর্থাৎ I1 - I3 কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হওয়ার পরে একটা এদিকে চলে যাবে, একটা এদিকে চলে যাবে। ওকে, তাহলে আমি কি বলতে পারি? এইটার ডিরেকশন কোন দিকে? দেখো I1 হচ্ছে পজিটিভ, I1টা পজিটিভ মানে তাহলে তার ডিরেকশন হচ্ছে কোন দিকে বলো? তার ডিরেকশন হচ্ছে নিচের দিকে। অর্থাৎ কারেন্টটা এদিক যাচ্ছিল, কারেন্টটা এদিক যাচ্ছিল, কারেন্টটা যেহেতু এইদিকে যাচ্ছিল এবং এইদিকে যাওয়ার পর দেখো এই I1 কি এদিকেই যাচ্ছে, তার মানে আমি কি বলতে পারি? তার I1 পজিটিভ, অর্থাৎ এটা যেদিকে যাচ্ছে তার ডিরেকশন কিন্তু ওই দিকেই, যার বিধায় এই I1টা কিন্তু এইটা।
আর I3 যেহেতু মাইনাস, তাহলে আমি ধরে নিব I3 ডিরেকশনটা হচ্ছে এই দিকে। আমরা কি ডিরেকশনটা বুঝতে পারলাম? I3 যেহেতু মাইনাস, তাই আমি বুঝলাম কি যে I3 ডিরেকশন I1 এর উল্টা, তার মানে এটা হচ্ছে কার ডিরেকশন? I3 ডিরেকশন। তাহলে এই বিন্দু থেকে এই দিকে নিচের দিকে আসতেছে, আর এই নিচ থেকে I3 টা কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। তুমি চাইলে এই বিন্দুর নাম দিতে পারো ABC, আমি দিচ্ছি না। এখন আসো, তুমি এইটার কারেন্টের কথা একটু চিন্তা করো, এর মধ্যে কি পরিমাণ কারেন্ট তুমি পাবে। ওকে, এই দিক থেকে যাচ্ছে I2, তাই না? যেহেতু 2 নাম্বার ফেজ নিয়ে কাজ করছি, তাহলে এই দিক থেকে যাচ্ছে I2। তাহলে আমি আগে লিখবো I2 মাইনাস করবো কাকে? I3 কে নাকি I1 কে? আমার এটা ডিপেন্ড করবে এই বাহুটা কার সাথে মিলিত। দেখো তো, এই যে ফেজটা, এই ফেজটা এখান থেকে গিয়ে কার সাথে মিলিত হয়েছে? I1 এর সাথে। আর কার সাথে? I2 এর সাথে। তার মানে এইটার যে কারেন্ট হবে I1 মাইনাস I2, সরি I2 মাইনাস কত? I1। কেন আমরা লক্ষ্য করলাম? একটা কথা মাথায় রাখবে যে তোমার যে বিন্দুর সাথে মিলবে সেই দুইটা কারেন্টের কি হবে? কম্বিনেশন হবে তার সাথে, সেই ফেজের সাথে। তাহলে এই ফেজটা গিয়ে মিলিত হয়েছে কার সাথে? I1 আর I2 এর সাথে, যার বিধায় আমি এখানে লিখছি I2 মাইনাস I1। এবার বলো যে কেন আমি I2 দিলাম? কারণ এটা আমার দ্বিতীয় ফেজ, আর দ্বিতীয় ফেজ থেকে কারেন্ট এইদিকেই প্রবেশ করবে স্বাভাবিক। তাহলে এইদিকে যদি প্রবেশ করে, তাই এটা I2, আর তার থেকে কি করলাম? মাইনাস I1। এখন দেখো তো, I2 এদিক থেকে যাওয়ার পরে ডিরেকশনটা কোন দিকে হবে? এইদিকে ডিরেকশন হবে। কেন এইদিকে ডিরেকশন হবে? কারণ I2 কি আছে? প্লাস। তার মানে এই দিক থেকে যাওয়ার পর তার ডিরেকশনটা এই দিক থেকে এইদিকে আসবে। তার মানে কি এই I2 তার ডিরেকশন চেঞ্জ করে নাই। কিন্তু লক্ষ্য করো, I2 তো এখান থেকে এসে এদিকে যাচ্ছে, আর I1 কোন দিকে যাচ্ছে? I1 তো এইদিকে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু I1 এদিক থেকে আবার আসতেছে, যার বিধায় আমি কি ধরলাম? এই বিন্দুতে I1 টা মাইনাস, কারণ I1 এর ডিরেকশনটা কিন্তু চেঞ্জ। I2 যেদিকে যাচ্ছে, দেখো এখান থেকে এসে এদিক থেকে এসে আবার এদিকে যাচ্ছে, সো I2 ডিরেকশন কোন চেঞ্জ নাই, তাই কিন্তু এর মানে আমি প্লাস দিলাম। আর I1 কি হচ্ছে? দেখো এই বিন্দুতে আরো এখান থেকে এইদিকে না গিয়ে বরং এদিকে আসতেছে, যার বিধায় কি হবে? এইটার ডিরেকশন মানে I2 ডিরেকশন I1 এর ডিরেকশন ভিন্ন, যার বিধায় আমি এই I2 থেকে এই I1 কে বিয়োগ করে দেখাইলাম। কেমন? এবার আসো আমি এইটার কারেন্ট বের করি। এখানে কারেন্ট কত থাকবে সেটা একটু দেখি। এইটা যেহেতু 3 নাম্বার ফেজ, তাহলে I3 আমি এখানে লিখবো কি? আগে। এখন আমি এর থেকে কাকে বাদ দিব? আমি এর থেকে কি I2 কে বাদ দিব না I1 কে বাদ দিব? আমার দেখতে হবে এই পয়েন্টে কে আর কে সংযুক্ত। এই পয়েন্টে I3 আর এই পয়েন্টে কে? I2 সংযুক্ত, যার বিধায় এই I3 থেকে I2 বাদ যাবে। তাহলে I3 মাইনাস I2। এবার প্রশ্ন আসতে পারে কেন I2 বাদ গেল, তাই না? লক্ষ্য করো, I3 ডিরেকশন কোন দিকে? এইদিকে, আর I2 ডিরেকশন কোন দিকে? এইদিকে। এদিকে যাইতো তাহলে এটা কিন্তু পজিটিভ হইতো, কিন্তু সে তো আসতেছে আর উল্টা দিকতে আসতেছে, যার বিধায় এইটা ডিরেকশন এটা ডিরেকশন থেকে ভিন্ন। আর আমি যেহেতু 3 নাম্বার ফেজ দিয়ে কাজ করতেছি, তাহলে I3 টা আগে থাকবে, I2 টা কি হবে? তার থেকে মাইনাস হবে। তাহলে এই হচ্ছে মূলত আমার ডিরেকশন। কিন্তু আমার আসল কাজ হয়নি। আসল কাজটা কি? আসল কাজ কিন্তু আমার ওয়াট মিটার বসাইতে হবে। এখানে দুইটা, এই যে 3টা ফেজের মধ্যে যে কোনো 2টা ফেজের মধ্যে আমি কি বসাবো? ওয়াট মিটার বসাবো, বসায় 3 ফেজের মানটা ক্যালকুলেশন করব। শিক্ষার্থীরা আসো আমরা এখন চিন্তা করি। একটা জিনিস লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা জানি একটা ওয়াট মিটারে কয়টা কয়েল থাকে? 2টা কয়েল থাকে। কি কি কয়েল? একটা হচ্ছে সিসি অর্থাৎ কারেন্ট কয়েল, তাই না? আর একটা হচ্ছে প্রেসার কয়েল। আরেকটা কি কয়েল? প্রেসার কয়েল। এই প্রেসার কয়েলে কিন্তু প্যাচ কিন্তু অনেক বেশি থাকে। প্রেসার কয়েলে প্যাচ কি থাকবে? অনেক বেশি থাকবে। ওকে, এই ধর এটা প্যাচ এখান থেকে শুরু হয়েছে, আরো বেশি। তাহলে যেহেতু কারেন্ট কয়েল, আর কারেন্ট কয়েলে যেহেতু প্যাচ সংখ্যা কম, তাই ও কিসে থাকবে? লাইনের সাথে সিরিজে থাকবে। আর একটা দেখো, তাহলে আমি 1 নাম্বারটার মধ্যে একটা ওয়াট মিটার বসালাম, এটা হচ্ছে পিসি, সরি এটা হচ্ছে সিসি, উপরটা কি? যেহেতু সিরিজে আছে তাহলে এটা থাকবে কি? সিসি, মানে লাইনের সাথে এই সিসি কি থাকবে? সিরিজে থাকবে। আর এই পিসি এটা হচ্ছে প্রেসার কয়েল, পিসি সেটা কিসে থাকবে? প্যারালালে। আমি আর একটু পরে সংযোগ করব, এখানে একটা ওয়াট মিটার দিয়ে, এটা একটা ওয়াট মিটার, জাস্ট কয়েল গুলো এঁকেছি, একটু পরে আমি আরো বিস্তারিত আঁকবো। এখানে দেখো আরেকটা আঁকছি, এইটুকুর মধ্যে যদি আমি আরেকটা আঁকতে চাই, এখানে আরেকটা লিখলাম হচ্ছে এই, এখানে আরেকটা লিখলাম, শেষ এইটুকু। এইটা হচ্ছে আমার সিসি, অর্থাৎ লাইনের সাথে কি অবস্থা? সিরিজে।
এখন তার সাথে আমি প্যারালালি কি যুক্ত করব, তার সাথে প্যারালালি আমি একটা রেজিস্ট্যান্স যুক্ত করব, আর তার রেজিস্ট্যান্সটা থেকে কি অনেক বেশি প্যাচে থাকবে, তাই না? কারণটা কি, এটার নাম কিন্তু প্রেসার কয়েল, তাহলে এটা হবে পিসি। তাহলে পিসিটা কিভাবে থাকে, পিসি সবসময় প্যারালাল অবস্থায় থাকবে লাইনের সাথে। দেখো তাহলে এটাকে আমি যদি জাস্ট এখানে দেখাই, এই অংশটুকুকে আমি একটু নিচে লিখছি, একটু মুছে দিয়ে নিচের দিকে লিখি, অর্থাৎ আমি এখানে লিখে রাখছি। যদিও এটা এখান দিয়ে লেখা উচিত এই দিক দিয়ে, তাহলে আমি লিখবো হচ্ছে কি i3 মাইনাস i2, আমি জাস্ট লিখে রাখলাম এখানে। এখন দেখো এখান থেকে দুইটারই যে পিসি সে যুক্ত হবে কার সাথে, 3 নাম্বারটার সাথে। দেখছো এইটার যে পিসি সেও 3 নাম্বার যুক্ত হবে, এইটার যে পিসি সেও 3 নাম্বার যুক্ত হবে, অর্থাৎ 3 নাম্বার যে ফেজটা তার সাথে যুক্ত হচ্ছে। জাস্ট আমার আঁকা হয়নি, আমি দেখানোর জন্য রাখলাম, এখন আঁকছি, এখন সংযোগ করে দিচ্ছি। এই তো, তাহলে দেখো কি করলাম, এইটার যে প্রেসার কয়েল আবার এইটার যে প্রেসার কয়েল, দুইটা ওয়াটমিটার প্রেসার কয়েলকে একত্রে এনে আমি জাস্ট কি করলাম, এই i3 এর সাথে এই যে i3 অর্থাৎ হচ্ছে 3 নাম্বার যে ফেজ তার সাথে যুক্ত করে দিলাম। ওকে, তাহলে এইটা কিন্তু আমার জন্য কি দাঁড়ালো, একটা ওয়াটমিটার। তাই আমি এটাকে একটা কি করব, ডটেড লাইন দ্বারা দেখিয়ে দিব যে এটা একটা ওয়াটমিটার। তাহলে তোমরা যখন বাস্তবে কাজ করবে অবশ্যই ওয়াটমিটারের যে প্রেসার কয়েলটা সেটা কিন্তু প্যারালাল দিতে হবে, কারণ এটাতে কি প্যাচের সংখ্যা অনেক বেশি থাকে, প্যাচ সংখ্যা বেশি। এটা যদি তুমি সিরিজে দাও তাহলে উচ্চ রেজিস্ট্যান্সের জন্য আসলে কোনো ধরনের মান তুমি পাবে না বা কারেন্ট পাওয়া যাবে না, খুবই কম মানে কারেন্ট পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ওয়াটমিটার। আর সেম এটাকে যদি আমি আঁকি, তোমরা চিত্রগুলো একটু সুন্দর করে এঁকো, আমি তো অবশ্য লাস্টে কয়েলগুলো ফ্রি হ্যান্ড রাইটিং আঁকলাম, তোমরা জাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং না এঁকে স্কেল ধরে ধরে আঁকলে কি হবে, জিনিসটা আরো দেখতে সুন্দর হবে। তাহলে প্রায় আমার কিন্তু আঁকা শেষ। তাহলে এটা কোন ধরনের সংযোগ আঁকলাম, এটা হচ্ছে ডেল্টার ক্ষেত্রে আমরা সর্বশেষ যে অংশটা সেটা দেখব। সর্বশেষ অংশ বলতে আমি এখানে বোঝাচ্ছি যে এই যে এখানে ভোল্টেজটা কত হবে, এখানে ভোল্টেজ ব্যবধানটা কত হবে, এখানে ভোল্টেজটা কত হবে, সেটা যদি আমি দেখাতে চাই, জাস্ট আমি এখানে একটা ভোল্টেজ ব্যবধানটা দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। তাহলে এই যে 1 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা প্রান্তের মধ্যবর্তী যে ভোল্টেজ কত, এবং আরেকটা দেখো 3 নাম্বার আর 2 নাম্বার তার মধ্যবর্তী ভোল্টেজ কত। শিক্ষার্থীরা দেখো 1 নাম্বার আর 3 নাম্বার এটা সবসময় রাখবা, যার সাথে ওয়াটমিটার আছে তার মানটা আগে দিবা। তাহলে কার সাথে ওয়াটমিটার যুক্ত, 1 নাম্বারের সাথে যুক্ত, তাহলে এর যে ভোল্টেজ সেটা হচ্ছে V1 মাইনাস V3। তাহলে এই দুইটা ভোল্টেজের পার্থক্যটা কত, 1 নাম্বার থেকে 3 নাম্বার ভোল্টেজ, অর্থাৎ 1 নাম্বার যে ফেজ তার থেকে 3 নাম্বার ফেজের ভোল্টেজ বাদ দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে V1 মাইনাস V3। এরপর দেখো এটা কি হবে, সেম ওয়াটমিটার কার সাথে লাগানো, দুইটার সাথে, 2 নাম্বারটার সাথে লাগানো, তাহলে V2 মাইনাস V3। তাহলে আমরা পেয়ে গেছি 2 আর 3 নাম্বার যে টার্মিনাল এই দুটার মধ্যবর্তী ভোল্টেজের মান। শিক্ষার্থীরা এখন দেখো এইখানে আমরা কিন্তু ডেল্টা এতক্ষণ সংযুক্ত করলাম, তাই না? এখন আমি ডেল্টা সংযোগটাকে হুবহু স্টারে রূপান্তর করব, অর্থাৎ স্টার সংযোগ যদি থাকে বা স্টার সংযুক্ত কোনো সার্কিট থাকলে তার পাওয়ারটা কিভাবে 2 ওয়াটমিটার এর সাহায্যে নির্ণয় করা যায় সেটা আমরা এখন দেখব। জাস্ট আমি চিত্রটাকে একটু কি মডিফাই করে স্টারে নিয়ে আসবো, আর অন্য ধরনের কোনো মানের আমি চেঞ্জ করব না। শিক্ষার্থীরা এই হচ্ছে স্টার সংযোগ, জাস্ট আমি ডেল্টাকে চেঞ্জ করে স্টার লিখলাম, আর অন্য কোনো ধরনের চেঞ্জ করি নাই। তবে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে যে এটা যেহেতু 1 নাম্বার ফেজ বা এটা যেহেতু 1 নাম্বার লাইন, তাহলে এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে এই দিকে, আর তার নাম হচ্ছে I1, এবং এইটা যেহেতু 2 নাম্বার লাইন, এই দিক থেকে কারেন্ট যেটা প্রবাহিত হবে এই দিকটা, তখন তার কারেন্টের মান হচ্ছে I2, আর এখান থেকে এটা কারেন্টের দিকে এসে এই দিকে প্রবাহিত হবে, তার কারেন্টের নাম হচ্ছে I3। ওকে, তাহলে এই অংশটুকু শুধু ছিল ব্যতিক্রম, আর সবটাই কিন্তু আগের মতো। এখানে আমি এই যে দুইটা ওয়াটমিটার ছিল আগের মতোই আছে। একটা জিনিস লক্ষ্য করো, এই কয়েলে যে ভোল্টেজ তার নাম হচ্ছে V1, এই কয়েলে যে ভোল্টেজ তার নাম হচ্ছে V2, আর এই কয়েল বা এই ওয়াইন্ডিং তার যে ভোল্টেজ সেটা হচ্ছে V3। ওকে, তাহলে এইটা মানে কি, এটা হচ্ছে এইটা মাইনাস এইটা, এই দুটো মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে 1 নাম্বার আর 3 নাম্বার টার্মিনালের ভোল্টেজ।
আর এইটা দেখো এখানে যেটা হবে এটা হচ্ছে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, এই দুটো মাইনাস করে যে মানটা পাবো সেটা হচ্ছে এখানে আমি দেখাইছি, অর্থাৎ হচ্ছে 2 নাম্বার আর 3 নাম্বার ভোল্টেজের পার্থক্যটা কি। আর একটা কথা মনে রাখবে, ওয়াট মিটার যার সাথে লাগানো তার ভোল্টেজ আগে, ওয়াট মিটার যার সাথে লাগানো 1 নাম্বার লাইনের সাথে লাগানো, তাই এটা ভোল্টেজ 1 নাম্বারটা আগে 3 নাম্বারটা পরে। এখানে ওয়াট মিটার লাগানো 2 নাম্বারটার সাথে, তাই 2 নাম্বারটার আগে সংযুক্ত করব, পরে কিন্তু মাইনাস করব 3 নাম্বারটা। তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আমার আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।